সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করবো একটি নতুন মডেল সেট। চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নপত্রের দিকে যাই। একটা ভাইয়ের কমেন্ট দেখলাম, খুবই সুন্দর লাগলো। আমার জীবনে এই প্রথম কমেন্ট কেউ একজন অনলাইনে আমার কাছে পড়তে চেয়েছে। হ্যাঁ ভাই, যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই জিমেলে আমাকে মেসেজ করো, কথাবার্তা বলি। তুমি একমাত্র, আর কেউ নেই ওরকম। আচ্ছা ঠিক আছে, অত না কথা বলে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে? স্তম্ভ মেলাতে বলেছে, ঠিক আছে? দুটো স্তম্ভ দিয়েছে এ বি, তার আমাকে স্তম্ভ মেলাতে বলেছে। দেখো আমি যদি আমার যেটা নজরে পড়ছে, তোমরা তোমাদের হিসেবে করো। দেখো, আরবিসির সংস্পর্শে থাকা 0.91% NaCl দ্রবণ, এটা এক প্রকার আইসোটোনিক সলিউশন। যদি আইসোটোনিক সলিউশন না হতো তাহলে আমরা কি বলতে, এই প্রমাণ লবণ জল, যেটাকে স্যালাইন ওয়াটারও বলি, আমরা আর দেখি ইনটেক করতে পারতাম না। এটা হলো এক প্রকার আইসোটোনিক সলিউশন। তারপর পড়ে থাকতেছে এনহেক্সেন NF10। এটা এক প্রকার হলো আদর্শ দ্রবণ, যেটা হলো রাউল্টের সূত্র মেনে চলে। যারা রাউল্টের সূত্র মেনে চলে, বিজ্ঞানী রাউল্টের যে সূত্র দেওয়া আছে, সে আদর্শ সমীকরণের যে সূত্রটা ওটা মেনে চলে, তার জন্য এটা আদর্শ দ্রবণ। আর তাহলে আমরা যদি অপশনগুলো মিলাই, দেখো 4-এর ডি আসতেছে, তো 4-এর ডি এখানে, এবং 1-এর সি আসতেছে, তো 1-এর সি এখানে, তাহলে উত্তর হয়ে গেলে এটা। আর বাদ বাকি যদি করায়, মানে ইথানলের 95%, এটা হলো অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণ মানে জানো তো, যাদের সংযুক্তি চেঞ্জ হয় না, যাদের সংযুক্তি চেঞ্জ হয় না। এখান থেকে আমি আবারও বলবো, এই পার্টটা থেকে ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি, আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ, এই যে ব্যাপারটা, এখান থেকে এক্সাম্পল তোমাকে করে যেতেই হবে, বাধ্যতামূলক কোশ্চেন আসবে। নেক্সট, পরের কোশ্চেন বলছে 1 গ্রাম মোল সুক্রোজ দ্রবীভূত আছে এরূপ কোন একটা দ্রবণের অভিস্রবণ চাপ এসটিপিতে 1 atm হলে দ্রবণের আয়তন কত হবে, তাই তো? তো সেক্ষেত্রে তোমাদের বিষয়টা একটু জানিয়ে দিই। দেখো, ভ্যান টপের সমীকরণ অনুযায়ী, বুঝতে পারলা? ভ্যান টপের সমীকরণ অনুযায়ী আমরা কি জানি? আচ্ছা, লিখে দিচ্ছি এটা। ভ্যান টপের যে ইকুয়েশন রয়েছে, কি ইকুয়েশন রয়েছে? ভ্যান টপের ইকুয়েশন রয়েছে হলো তোমার কি রয়েছে, পাই ভি ইজ ইকুয়াল টু এন আর টি, তাই না? মানে তোমরা তো তোমরা হয়তো এটা দেখেছো, পাই ইজ ইকুয়াল টু সি আর টি, তাই না? আর এই ভাই, সি মানে কনসেন্ট্রেশন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো জিনিসটাকে আমরা এইভাবে লেখা যায়, হ্যাঁ। এবার বিষয়টা হচ্ছে যে এখানে বলেছে 1 গ্রাম মোল, তাই না? 1 গ্রাম মোল বলেছে, তাহলে এসটিপিতে 1 গ্রাম মোলে 1 গ্রাম মোল যদি দেওয়া থাকে, তাহলে সেই উক্ত গ্যাসের, যাই গ্যাস হোক, প্রত্যেকটা গ্যাসেরই আয়তন কত হয়? 22.4 লিটার হয়। তাহলে উত্তর 22.4। এটা তেমন কোনো কিছুই ছিল না অঙ্কটা, ঠিক আছে? যেহেতু এসটিপিতে দিয়েছে 1 atm 1 গ্রাম মোল, তাহলে তার আয়তনও 22.4 লিটারই হবে। এটা তো স্বাভাবিক বিষয়, জানা উচিত। নেক্সট, 2 নম্বর প্রশ্নের দিকে যদি যাই। দেখো, 2 নম্বর প্রশ্নের দিকে কি বলেছে? 2 নম্বর প্রশ্ন কি বলেছে? দুটি তরল পদার্থ আছে এ ও বি, ভালো কথা। তো এই দুটি তরল পদার্থ আদর্শ দ্রবণ গঠন করেছে, আরো ভালো কথা। তো এদের বাষ্পচাপ দিয়ে দিয়েছে। তো দুটার যদি বাষ্পচাপ দিয়ে দেওয়া থাকে এবং তাদের মোল ভগ্নাংশ দিয়ে দিয়েছে, এর মোল ভগ্নাংশ দিয়েছে, আর দ্রবণের বাষ্পচাপ ছিল, তাহলে সেক্ষেত্রে সূত্রটা আমাদের কি দাঁড়াবে? যে দুটো যেহেতু বাষ্পচাপ দেওয়া আছে, তাহলে পি টোটাল সমান সমান পি নট এ ইজ ইকুয়াল টু কাই এ প্লাস পি নট বি ইজ ইকুয়াল টু কাই বি, ঠিক আছে? তাহলে প্রথমটারে যদি ইকুয়েশন দেখা যায়, দেখো মূল ভগ্নাংশ দিয়ে মানে কাই এ দেওয়া আছে, মানে 0.2। আমরা জানি যে কাই 1 প্লাস কাই 2 সমান সমান 1 হয়। তো সেক্ষেত্রে যদি আমি কাই বি বের করতে চাই, তাহলে 1 মাইনাস 0.2, 1 থেকে 0.2 বিয়োগ করলে কত হয়? 0.8, তাই কি না? এবার ইকুয়েশনে যদি আমি প্রত্যেকটার মান বসাই, ভ্যালু বসিয়ে দিই, তো প্রথমটা 500 দেওয়া আছে বাষ্পচাপ, তার কাই এ ছিল 0.2, প্লাস তারপরটা হলো 200, এবং যত বেরোলো 0.8। তো ক্যালকুলেশন করলে আমাদের আসবে 260 নিউটন পার মিটার স্কোয়ার। 260 নিউটন পার মিটার স্কোয়ার, সোজা, খুবই সোজা। নেক্সট, তোমাদের আর কি এই জিনিসটা মনে রাখতে লাগবে যে বাষ্পচাপ কার উপর নির্ভর করে? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ নির্ভর করে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং মূল ভগ্নাংশের উপর। এবং যতটা দেওয়া থাকবে ততটার যোগফল করে দিবা, জাস্ট যা যা দেওয়া থাকবে তাদের যোগ করে দিবা। নেক্সট, পরের প্রশ্ন বলছে বেনজোইক অ্যাসিডের, কি বলেছে? বেনজোইক অ্যাসিডের বেনজোইক অ্যাসিডের
বেঞ্জোইক অ্যাসিড বেঞ্জিনে ডাইমার গঠন করে। দেখো এই ব্যাপারটা একটু আগে বোঝায়। বেঞ্জোইক অ্যাসিড আমাদের হয় C6H5 সি ডবল বন্ড OH, ঠিক আছে। আবার আমি যদি এই জিনিসটাই লিখি একটু ঘুরিয়ে, মানে কেমন ভাবে, C6H5 সি ডবল বন্ড OH। যেহেতু এদের মধ্যে হাইড্রোজেন রয়েছে আর এদের মধ্যে অক্সিজেন রয়েছে, তার জন্য এরা পরস্পর কি করবে, ডাইমার গঠন করবে। কি করবে? ডাইমার গঠন করবে। তো ডাইমার গঠন করলে কি হবে? ডাইমার যদি গঠন করে তাহলে কি হবে? এন সংখ্যা আমাদের কত দাঁড়াবে? 2। ডাইমার মানে 2, মানে মনোমার এগুলা এক একটা দুজন যুক্ত হয়ে ডাইমার গঠন করেছে, তাহলে এন এর মান 2 হলো। আচ্ছা, সেটা বিষয় না, বিষয়টা হলো এখানে সংযোজন মাত্রা এবং ভ্যান টপ গুণকের সম্পর্ক। তাহলে সংযোজন মাত্রা ভ্যান টপ গুণকের যে ইকুয়েশনটা সেটা আগে লাগবে। আমরা জানি কি জানি, আলফা ইজ ইকুয়াল টু, আলফা তো না, এখানে আলফা এবার চাইনি, এবার এখানে চেয়েছে হলো এক্স, তাই না? হ্যাঁ, তাহলে আলফাটা আমাদের নেই, এক্স এর মান চেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে যে ইকুয়েশনটা দাঁড়াবে, ইকুয়েশনটা কি হবে? কি ছিল? হুম, হ্যাঁ, ভ্যান টপ গুণক সমান সমান 1 মাইনাস ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এন ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাকে ভ্যান টপ গুণকের সাথে সম্পর্ক চেয়েছে সংযোজন মাত্রা এক্স এর। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বের করি, বা এটা যদি তোমাদের মাথায় না ঢোকে, তাও আরেকটা ইকুয়েশন আছে, সেটাও করতে পারো তোমরা, সেটা আমি বলে দিচ্ছি। কাই সমান সমান আই মাইনাস ওয়ান, 1/n মাইনাস ওয়ান, এইভাবেও করা যায়, ঠিক আছে। বাট এটার দিকে করলে আরো সুযোগ মানে খুবই সুবিধা হবে আমার মতে। তাহলে এটা যদি করো, এবং এন এর মান আমরা জানি 2, তো সেক্ষেত্রে যদি 2 এর মান বসানো হয়, তাহলে 1 মাইনাস 1/1/2 ইন্টু এক্স। তো সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে 1 মাইনাস x/2। তাহলে আই হলো 1 মাইনাস x/2, তাই না? 1 মাইনাস x/2, এটা। এবার এখানে আমার ওই যে বললাম তো যে টাইপিং করতে একটু ভুল হচ্ছে, তোমরা একটু দেখে নিও। দুটো অপশন আমি টাইপ করে দিয়েছি, আর এখানে একটা ভুলভাল ইমোজি যুক্ত ছিল, তার জন্য ওটা আমি এই করে হাইড করে দিয়েছি। নেক্সট, এটা মৃদু অ্যাসিড দিয়েছে এইচ এর, ভালো কথা। তো এর 20% আয়ন নিতে হয়েছে, মানে আলফার মান দিয়েছে, আলফা ইজ ইকুয়াল টু 20%, তাই না? অর্থাৎ 20/100। তাহলে উত্তর আসবে আমাদের কত? 0.20, তাই কি না? আচ্ছা, ঠিক আছে। নেক্সট, কে এফ এর মান দিয়েছে, হিমাঙ্কের অবনমন চেয়েছে, খুব ভালো কথা। ডেল টি এফ সমান সমান, আমরা জানি ডেল টি এফ সমান সমান কি হয়, কে এফ ইন্টু কি হয়, এম হয়। ডেল টি এফ সমান সমান কে এফ ইন্টু এম হয়, কিন্তু যেহেতু মৃদু অ্যাসিড আছে, অ্যাসিড, তাহলে এক্ষেত্রে আই ভ্যালুটা আসবে, বুঝতে পারলাম। এবার এই আয়ের মানটা তো আমরা জানি না, তাহলে আয়ের মানটা বের করতে হয়। তাহলে আয়ের মান আমরা জানি 1 প্লাস আলফা। তা 1 প্লাস আলফার মান কত বেরোলো? 0.20। তো সেক্ষেত্রে 1 অ্যাড করলে উত্তর আসবে 1.2। কত আসবে? 1.2। মানে 0 আর ওটার মানে নিচ্ছে না। যদি এখান থেকে ইও কেটে যায়, মানে শূন্য শূন্য যদি কেটেই দিতাম, তাহলে আসলে তো 0.2 আসতো, তো ওই সেই হিসেবে নিলাম। এবার ডেল টি এফ এর মান চেয়েছে, অবনমন চেয়েছে, তাহলে আয়ের মান আমাদের কত দাঁড়ালো? আয়ের মান দাঁড়ালো 1.2। কে এফ এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 1.86। আর মোলালিটি দেওয়া আছে 0.5। কত দেওয়া আছে? 0.5। এটা যদি ক্যালকুলেট করো, এটা কত আসবে? 1.12 কেলভিনের প্রায় কাছাকাছি আসবে, 1.12 কেলভিনের প্রায় কাছাকাছি আসবে। নেক্সট, পরের প্রশ্ন দিকে যাওয়া যাক। 3 নাম্বার প্রশ্ন। বাহ, খুব সুন্দর এটা। কি বলেছে? স্বর্ণ সংখ্যা, গোল্ড নাম্বার দেওয়া আছে সংরক্ষণ ক্ষমতা। আমি বলেছিলাম টোটকা হিসেবে, কি হিসেবে বলেছিলাম? টোটকা হিসেবে বলেছিলাম, যার যত সোনা কম, জীবনে তোমার যত সোনা কম থাকবে, যত কম থাকবে, তত তুমি সুরক্ষিত। তত তুমি সুরক্ষিত, এটা মনে রাখার বিষয়, বাট আসলে যে জিনিসটা সেটাও লিখে দিচ্ছি। বিষয়টা হলো যে রক্ষক কোলয়েডের বা সংরক্ষক কোলয়েডের যে স্বর্ণ সংখ্যা, সংরক্ষক কোলয়েডের কোলয়েড এর যে স্বর্ণ সংখ্যা রয়েছে, মানে গোল্ড নাম্বার, এর সাথে মানে প্রতিরক্ষামূলক বা রক্ষণ ক্ষমতার ব্যস্তানতিক সম্পর্ক। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, চোখ ঘুরায়,
তাহলে সেক্ষেত্রে আমার কোনটা তোমার মনে হচ্ছে যে গোল্ড নাম্বার, এখানে বলছে রক্ষণ ক্ষমতা সঠিক কম, গোল্ড নাম্বার সব থেকে কম কোনটা মনে হচ্ছে তোমাদের? মনে হচ্ছে আমার এটা, মানে এই এটাই তো দিলাম, তাই না? এটা সব থেকে কম মনে হচ্ছে, কারণ 0.01। তাহলে এর সোনা কম, তাহলে এর সংগ্রহ মানে রক্ষণ ক্ষমতা একটু বেশি, সুরক্ষিত বলতে বলতে গেলে। তাহলে এটা তীর মারবে, তাই তো? তো আমি এখানে এখানে এই অপশনে দেখতেছি আর এই অপশনে, দেন তাহলে অপশন পরে দাও বি আর সি এর মধ্যে কম্পেয়ার করি। তখন বি এ আছে 2.5, সি আছে এটা, তাহলে বিটা কম। তাহলে সেক্ষেত্রে অপশন আমাদের দাঁড়াচ্ছে হলো এ। বলেছে কোলয়েডে কণার আয়তন এবং প্রকৃত দ্রবণে দ্রাব্য কণার আয়তনের অনুপাত চেয়েছে, বা এটা কি একটু আলাদা টাইপের কোশ্চেন মানে এখনো পর্যন্ত পেলাম। এটার জন্য তোমাকে একটা জিনিস জানতে লাগবে, একটা কি পয়েন্টস বা থিওরি জানতে লাগবে। সেই জিনিসটা হলো কোলয়েডীয় যে কণার ব্যাস রয়েছে, মানে কোলয়েডীয় কণার ব্যাস, কোলয়েডীয় কণার ব্যাস যে রয়েছে, আর প্রকৃত দ্রাব্য কণার যে ব্যাস রয়েছে, এর যে ব্যাস রয়েছে, মানে দ্রাব্য কণার ব্যাস, মানে কোলয়েডীয় কণার ব্যাস আর প্রকৃত দ্রবণে দ্রাব্য কণার ব্যাস, কোলয়েডীয় কণার ব্যাস প্রকৃত দ্রবণে দ্রাব্য কণার ব্যাসের থেকে প্রায় কত গুণ জানো? 10 থেকে 10⁻³ গুণ একটু বেশি। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা তোমার চোখে ঝলঝল করা উচিত, তাই না? সেক্ষেত্রে কি হবে? আমাদের অ্যান্সার হবে ডি। এবার কথা বলতে এটা কেন হলো না? এটা 10⁻³ বেটা, এটা 10⁻³, ঠিক না? নেক্সট, পরের কোশ্চেন, নিচের কোন পদার্থটি একটি নির্দিষ্ট গাঢ়ত্বের ঊর্ধ্বে মিশেল গঠিত করে? দেখো, গ্লুকোজ তো মিশেল গঠিত করে না, তাই না? মিশেলাইজেশন করে না, ইউরিয়াও করে না। আর পিরিডিনিয়াম ক্লোরোক্রোমাইট, এটা তো তোমার ছিল হলো ক্যাটায়নিক, ওই পার্টটাতে, তাই না? তো তো আমার পড়ে থাকলো ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা এক প্রকার ক্যাটায়নিক ডিটারজেন্ট, যেটা তার আশেপাশে হাইড্রোকার্বন, মানে হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক অংশ নিয়ে একটা গোলাকার পুঞ্জীবিত মিশেল গঠিত করবে। আর যে গাঢ়ত্বের যদি কথা বলে, সেই গাঢ়ত্বের নাম হলো সিএমসি, ক্রিটিক্যাল মিসিলাইজেশন কনসেন্ট্রেশন, ঠিক না? আর উষ্ণতার নামটা কি ছিল জানো? যে উষ্ণতার ঊর্ধ্বে মিশেল গঠিত হয়, সেই উষ্ণতা ছিল হলো ক্রাফট উষ্ণতা। সম্ভবত এটাই ছিল, ক্রাফট উষ্ণতা ছিল কিনা, হ্যাঁ কিনা? যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানিও যে ক্রাফট উষ্ণতা সত্যি বললাম, ঠিক বললাম কিনা। নেক্সট বলেছে সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ক্রিয়া বিজারণের মাধ্যমে ঘটে। আর আর সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জিত একটি বস্তু স্থায়ীভাবে বিরঞ্জিত স্থায়ীভাবে। আগেও তোমাদের জানাই যে সালফার ডাইঅক্সাইড যখন জলের সাথে রিয়াকশন করে, তখন উৎপন্ন করে H2SO4, আর উৎপন্ন করে হলো আমাদের জাইমান হাইড্রোজেন। এই জার্মান হাইড্রোজেনটা মানে বেসিক্যালি কি বলতো, রঙিন বস্তুকে বিজারিত করে বর্ণহীন করে। কিন্তু যখনই বায়ুর সংস্পর্শে আসবে আবার এই জিনিসটা, আবার যখন বায়ু মানে অক্সিজেনের সংস্পর্শে আসবে, আবার বিরঞ্জিত বস্তুটা আবার রঙিন অবস্থায় ফিরে আসবে। তার মানে এটা এক প্রকার অস্থায়ী প্রকৃতি, স্থায়ী প্রকৃতি তো একদমই ভুল। এটা অস্থায়ী প্রকৃতির বিরঞ্জন ধর্ম রয়েছে। যদি স্থায়ী প্রকৃতি দেখতে চাই তাহলে ক্লোরিনকে দেখো বেটা, ক্লোরিন জাইমান অক্সিজেন বানায়। এই দ্বারা যদি একবার কোনো বস্তু বিরঞ্জিত হলো, তাহলে সে আগের অবস্থায় ফিরে আসতে পারে না, কারণ সে নিজেই জাইমান অক্সিজেন বানায়, আর সালফার ডাইঅক্সাইড জাইমান হাইড্রোজেন বানায়। ঠিক আছে? তাহলে প্রথমটা, দ্বিতীয়টা তো ভুল। এবার প্রথমটা হলো হ্যাঁ, এটা একদম সঠিক যে বিজারণের মাধ্যমেই ঘটে, এক কথায় যে বিজারণের মাধ্যমেই হলো না, যেমন হাইড্রোজেন উৎপন্ন করা, হাইড্রোজেন উৎপন্নের সাথে বিজারণ নয়, এটা বিজারণের মাধ্যমেই হলো। কিন্তু এটা ভাই একটা ভুল করে দিল, যেটা স্থায়ী না, এটা অস্থায়ী প্রকৃতি। নেক্সট, অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করলে কোন গ্যাস পাওয়া যায়? কি বলেছে? অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করলে কোন গ্যাস পাওয়া যায়? খুব সুন্দর। দেখো, অ্যামোনিয়াম ডাইক্রোমেটের সংকেতটা কি? অ্যামোনিয়াম মানে NH4, ডাইক্রোমেট, দেখো ডাইক্রোমেটের জন্য হয় Cr2O7 2-, আর অ্যামোনিয়ামের জন্য যে আয়নটা হয় NH4+। তো সেক্ষেত্রে এই টুটা এই নিয়ে নিবে, তাহলে উত্তর আসলো NH4 2 Cr2O7। এবার এটাকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে তোমার মন কি বলতে, সেখানে কি উৎপন্ন হতে পারে? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় বেটা, আর উৎপন্ন হয় Cr2O3, আর জল তো উৎপন্ন হবেই, আর উৎপন্ন হচ্ছে 4 অণু জল, 4 অণু জল। তো এখানে কি উৎপন্ন হবে? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট, H3PO3 H3PO4 সম্পর্কে আমাদের সঠিক বিবৃতি দেখো।
এটা টোটকা তোমাদেরকে দিয়েছিলাম। টোটকাটা কি, যে ফসফরাস যেহেতু তোমার 17 তো বলতেছি কেন, 15 নম্বর গ্রুপে অবস্থিত, তাহলে বাইরের কক্ষে আমাকে যেভাবে হোক 5টা হাত বানাতে হবে, তাই না? তাহলে আমি বলেছিলাম যে ফসফরাসের জন্য এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে লাগবে, ডাবল বন্ডে অক্সিজেন 3টা হাতে এরকম দিয়ে দিবা। এবার আমি যে H3PO4 এর কথা বলি, দেখো জিনিসটা, আমি একটা অক্সিজেন খেয়ে ফেলেছি, বাকি পড়ে থাকলো 3টা অক্সিজেন আর 3টা হাইড্রোজেন, তাহলে 3টা অক্সিজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এমন গঠন, তাহলে 4টা অক্সিজেন মিলেছে, 3টা হাইড্রোজেন মিলেছে, তাহলে OH আসে দুটো, তাহলে এটা এক প্রকার ত্রিক্ষারীয় অ্যাসিড। কি ক্ষারীয়? ত্রিক্ষারীয়। খুব ভালো কথা। এবার আমি যদি অপর দিকে যাই, মানে H3PO3 কথা বলি, কথা বলি, তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন দেখাচ্ছে? এমন, তাই না? 3টা। এবার 3টে হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আমি গিলে নিয়েছি, তাহলে একটা হাইড্রোজেন পড়ে থাকলো, একটা OH, দুটো OH পড়ে থাকলো, তাহলে 3টে OH, দুটো হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন মিলে আছে, তাহলে এটা হলো দ্বিক্ষারীয় অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? তাহলে পড়ে নিই আমরা। বলছে H3PO3 দ্বিক্ষারীয় এবং বিজারণধর্মী। দ্বিক্ষারীয়, হ্যাঁ, দ্বিক্ষারীয় মিলেছে। H3PO4 দ্বিক্ষারীয় না, রং। H3PO4 ত্রিক্ষারীয়, ঠিক। H3PO3 ত্রিক্ষারীয়, রং। তাহলে এটা আর এটা, এই দুজনের মধ্যে যে কোনো একটা হবে, হ্যাঁ কি না? এবার বিষয়টার সঠিক বিবৃতি চেয়েছে। এবার দেখো বিজারণধর্মী বলেছে না, তার মানে হাইড্রোজেন উপলব্ধি তোমাকে দেখতে হবে। এখানে হাইড্রোজেন উপলব্ধি নেই, ওইচ ওইচ আছে, এখানে হাইড্রোজেন উপলব্ধি রয়েছে বেটা। এটা এটা কি? এটা বিজারণধর্মী, তাহলে এটা না। চলো নেক্সট। সাইক্লোমেটাফসফরিক অ্যাসিড অণুতে পিওপি বন্ধনের সংখ্যা চেয়েছে। সাইক্লোমেটাফসফরিক অ্যাসিডে, দেখো সাইক্লোমেটাফসফরিক অ্যাসিডে খুবই সোজা জিনিসটা, তাই না? 3 রয়েছে, তাহলে পিওপি বন্ধন 3টাই হবে। এটা ডিটেল আমি লেকচারে করিয়েছিলাম তোমাদেরকে। সাইক্লোমেটাফসফরিক অ্যাসিডে বোঝা যাচ্ছে এখানে 3 রয়েছে, তো 3ই হবে। ও আবার তোমরা যে সাইক্লোমেটাফসফরিক অ্যাসিডের সংকেতই না জানো, তাহলে তো হরে কৃষ্ণ ভাই, মাথায় নষ্ট, তাই না? কেল্লা ফতে হয়ে যাবে। তাহলে জানতে হবে এই জিনিসগুলো। আর হ্যাঁ, পারবা, আশা করি। সময় তো রয়েছে তোমাদের, সেপ্টেম্বরে এখন এক্সাম দিয়ে দিয়েছে, কিন্তু হ্যাঁ, তোমরা যদি এই সিলেবাসের মানে অন্তর্ভুক্ত অংশগুলো পড়তে থাকো তাহলে হবে না। পরের সিলেবাসে 2-3টা চ্যাপ্টার অন্তত তোমাকে নিপটাই নিতে হবে, নাহলে সমস্যায় পড়ে যাবে, কারণ পরে তোমরা কম টাইম পাবা। পরের H2O, জলের স্ফুটনাঙ্ক H2S অপেক্ষা অনেক বেশি, একদমই সঠিক কথা। কারণ আমরা যদি দেখি জলের জন্য, জলের মধ্যে রয়েছে হলো হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিং এর কারণে আণবিক গুরুত্ব বেড়ে যাবে, এবং যার কারণে ইহাদেরকে ভাঙা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, যার জন্য এদের স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু পরক্ষণে যদি তুমি H2S এর দেখো, হাইড্রোজেন বন্ডিং হয় না। ও আবার তোমাদের জানো তো হাইড্রোজেন বন্ডিং কাদের সাথে হয়? হাইড্রোজেন 3 জনের সাথে যুক্ত হতে চায়, আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা হাই হতে হবে। বাপরে, শব্দ দেখেছো? ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সাথে সে যুক্ত হতে চায়। এবার এখানে তো অক্সিজেন রয়েছে, তার জন্য হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, বাট এখানে অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন কিছুই নেই, তাই হাইড্রোজেন বন্ডিং হবে না। কারণ H2 আন্তরাণবিক হাইড্রোজেন বন্ডিং গঠন করে H2। একদম সঠিক, একদম সঠিক, বিবৃতিও সঠিক, কারণটাও সঠিক। ক্লোরিনের সঙ্গে উত্তপ্ত গাঢ় NaOH এর বিক্রিয়ায় ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে। দেখো, দেখো এই ইকুয়েশনটা তোমাদের দিয়ে দিয়েছে, তো তোমাকে খালি বের করতে হবে এই যৌগটা কি হবে, তাই না? আমাদের এই যৌগটা হচ্ছে NaClO3, সোডিয়াম ক্লোরাইড। তো সেক্ষেত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইডের জারণ সংখ্যা, মানে অক্সিজেনের জারণ সংখ্যাটা বের করতে হবে। করা যায়, কোনো কোনো সমস্যা নেই। যদি এটার যদি জারণ সংখ্যা বের করি, সোডিয়াম হলো 1 নম্বর গ্রুপে অবস্থিত, তাহলে জারণ সংখ্যা +1, হ্যাঁ কি না? আর অক্সিজেন যেহেতু 16 নম্বর গ্রুপে অবস্থিত, তাহলে 16, 8 থেকে 6 বিয়োগ, তাহলে -2 জারণ সংখ্যা। তার জন্য এর জন্য +1, ক্লোরিনের জন্য x, আর এটার জন্য -2, আর 3টা যেহেতু অক্সিজেন আছে সমান সমান 0, তাহলে অ্যান্সার আসবে আমাদের 5। জারণ সংখ্যা তো 5। নেক্সট, ফ্লুরিনের সঙ্গে শীতল এবং লঘু NaOH এর দ্রবণের বিক্রিয়া সঠিক সমীকরণটা কি হবে? দেখো, আমরা জানি যে ফ্লুরিন যখনই তোমার লঘু NaOH এর সাথে রিয়াকশন করে, হ্যাঁ, OF2 তৈরি করে। আরেকটা আছে যেটা হলো তোমার O2F2, মনে আছে? আর এই O2F2 হলো তোমার রকেটের জ্বালানিতে কাজে লাগে, জানো কিনা জানি না। রকেটের জ্বালানিতে কাজে লাগে OF2, মানে অক্সিজেন ডাইফ্লোরাইড। এবার কথা হলো দাদা, তাহলে O2F2 কে কেন ব্যবহার করা হয়? কারণ এই রকেটের জ্বালানিতে যে প্লুটোনিয়াম আছে না, সেই প্লুটোনিয়ামকে তেজস্ক্রিয় যে প্লুটোনিয়াম, ওটাকে অপসারিত করে দেয়। তার জন্য O2F2 ব্যবহার করি না আমরা, আমরা তার বদলে OF2, অক্সিজেন ডাইফ্লোরাইড তৈরি করি। ফ্লোরিন যখনই রিয়াকশন করবে এনএইচ এর সাথে, তাহলে OF2 তৈরি করবে। তাহলে এখানে OF2 নাই, তাহলে হবে না। এখানে OF2 নাই, হবে না। এই তো আমি দেখতে পাচ্ছি ওটা।
তাহলে এটাই আনসার। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলছে XCF6 এ মানে জেননের সংকরণ অবস্থা চেয়েছে। দেখো জেননের যদি সংকরণ অবস্থা বের করি, জেড সমান সমান হাফ, জেনন যেহেতু কত নম্বর গ্রুপে রয়েছে, 18 নম্বর গ্রুপে, তাহলে 8 আর এদিকে 6, তাহলে 8 আর 6 কত হচ্ছে আমাদের 12। কত হচ্ছে 8 আর 6 কত হচ্ছে তোমাদের 6, 6 হ্যাঁ 12, সরি 14 হচ্ছে না, চমু আমি তো চমু। তাহলে 14 কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 7, তো তার জন্য হাইব্রিডাইজেশন হয় হলো sp3d3, তাই না? তাহলে তাহলে কোনটা অপশন কেটে গেল, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো এটা আর এটা, তাই না? এবার তুমি যদি লোন পেয়ার বের করো, লোন পেয়ার বের করার সূত্র কি, জেড যেটা বেরিয়েছে সেটা থেকে একযোজি পরমাণু সংখ্যা বিয়োগ। তাহলে জেড বেরিয়েছে আমাদের হলো তোমাদের 7, আর একযোজি পরমাণু সংখ্যা এখানে 6, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে হয়ে গেল 1, তাহলে লোন পেয়ার থাকছে একটা। আর sp3 হাইব্রিডেশনের জন্য কি হয় এমন, জেনন ফ্লুরিন ফ্লুরিন, এদিকে ফ্লুরিন এদিকে ফ্লুরিন। মনে রাখবা অষ্টতলকীয় স্ট্রাকচারের জন্য মানে লোন পেয়ার বাইরে থাকে, কিন্তু যেহেতু একটা লোন পেয়ার আছে তাহলে হয়ে যাবে বিকৃত অষ্টতলকীয়, বিকৃত অষ্টতলকীয় হয়ে যাবে, বুঝতে পারলা? তাহলে অপশন হয়ে যাবে ডি। এমনি যদি লোন পেয়ার না থাকতো তাহলে এটা অষ্টতলকীয় অক্টাহেড্রাল হচ্ছিল। নিম্নলিখিত কোন যৌগগুলির মধ্যে একটি ভিস ডাইহ্যালাইড? ওহো, দেখো ডাইহ্যালাইডের দুটো ফরমেশন আছে, একটা ভিস একটা হলো জেম, আরো আছে অ্যালাইলিক আছে বেনজাইলিক আছে, বাট জেম এবং ভিসটা তোমাদের একটু তুলনা করা উচিত। দেখো ভিস ডাইহ্যালাইড মানে কি, পাশাপাশি দুটো কার্বন থাকবে এবং সেই দুটো কার্বনে একই হ্যালোজেন থাকবে, তাদেরকে আমরা বলি ভিস হ্যালাইড। পাশাপাশি উপস্থিত কার্বনে দুটি একই ধরনের হ্যালোজেন থাকে। আর জিম, জিম থেকে মনে রাখবো জিম মানে জিম যদি করি, আমি ধরে এটা আমি জিম মানে আমি মানুষ, আমি জিম করলাম তো আমার মাসল ফুলে গেল, তাই না? মানে আমি সেই একটা কার্বন, আমার আমি যদি ধরো কার্বন এবং আমার কার্বনের সাথে দুটো দুটো বড় বড় সামথিং ডাম মানে আমাদের মানে জিম করার পর আমার মাসল ফুলে গেছে, তো সেক্ষেত্রে আমি মনে রাখাই যে একটা কার্বনের সাথেই দুটো হ্যালোজেন গ্রুপ আছে, তাহলে সেই ক্ষেত্রে ওটাকে আমরা জেম হ্যালাইড বলবো। বাট এখানে বলেছে ভিস ডাইহ্যালাইড, জেম না, তো অ্যালাইল ক্লোরাইড তো হচ্ছে না, ডাইক্লোরোমিথেনও তো হচ্ছে না, ইথিলিডিন হচ্ছে না, তাহলে 1,2 ডাইক্লোর, এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটা ক্লোরিন আছে এবং 1,2 মানে 1 নম্বর আর 2 নম্বর কার্বনের সাথে যুক্ত, তাহলে অপশন আমাদের 1,2 ডাইক্লোরো ইথেন। আশা করি বুঝতে পারলাম। নেক্সট পরের প্রশ্ন, অ্যালকিল হ্যালাইডের সাথে যদি আমরা এই সিলভার গঠিত লবণে রিয়াকশন করে তাহলে কি উৎপন্ন হয়? আমাদের উৎপন্ন হয় কি, উৎপন্ন হয় স্টার উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, স্টার উৎপন্ন হয়। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি আমরা COOH রিয়াকশন করি তাহলে উৎপন্ন হয় স্টার, তাই না? চোর উৎপন্ন হয়, চোর, COOR, চোর উৎপন্ন হয়। আচ্ছা এটা কোন রিয়াকশন কে বলতে পারবে, এটা কোন নেম রিয়াকশন জানিও তো এটা। নেক্সট বলছে নিম্নলিখিত অংশটি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। ভালো কথা। এবার তোমাকে দিয়েছে বিরাট বড় একটা সংকেত বিশিষ্ট একটা যৌগ, যার আদ্র বিশ্লেষণে অ্যালডিহাইড গঠন করবে। প্রথম শর্ত কি, যে অ্যালডিহাইড গঠন করবে। তাহলে C8H8Br2 আণবিক সংকেত বিশিষ্ট একটা যৌগের আদ্র বিশ্লেষণে অ্যালডিহাইড তৈরি হবে, তাহলে অবশ্যই সেই অ্যালডিহাইডের যোগে কি থাকতে লাগবে, CH Br2 থাকতে লাগবে একই কার্বনে। এটা হলো প্রথম শর্ত বলেছে। আর যদি এটা না থাকতো তাহলে তার আদ্র বিশ্লেষণে অ্যালডিহাইড উৎপন্ন হতো না, মানে আমি এক কথায় জেমিনাল ডাইহ্যালাইডের কথা বলতে একটু আগে যেটা পড়লাম দেখো ওটাই কাজে লাগতেছে, বুঝতে পারলা? নেক্সট যৌগটিকে জারিত করলে একটা অ্যাসিডও পাওয়া যায়, দ্বিক্ষারীয় অ্যাসিড, বুঝতে পারলা? তার মানে দ্বিতীয় শর্ত আমরা এটা বুঝতে পারলাম যে যৌগটাকে যখনই জারিত করব এটা দ্বিক্ষারীয় অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে অবশ্যই বেনজিন বলয়ের পার্শ্ব শৃঙ্খলে দুটা COH গ্রুপে রূপান্তরিত হবে জারিত হয়ে, ঠিক আছে? তারপর কি বলেছে, ওয়াই যৌগটির মনোনাইট্রেশনের ফলে একটি 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 মাত্র যৌগ উৎপন্ন হয়। আচ্ছা এটা একটু সমস্যাদায়ক হতে পারে, কারণ মনোনাইট্রেশনের ফলে অনেক কিছুই উৎপন্ন হতে পারে, কারণ দ্বিক্ষারীয় অ্যাসিড বলেছে। তাহলে তুমি টেরিথ্যালিক অ্যাসিড উৎপন্ন করতে পারো, আইসোথ্যালিক অ্যাসিড উৎপন্ন করতে পারো, এই সমস্ত। কিন্তু এর মধ্যে শুধুমাত্র যদি আমি টেরিথ্যালিক অ্যাসিড দেখি না, সেটা হলো শুধুমাত্র মানে এর মধ্যে যদি আমি টেরিথ্যালিক অ্যাসিড দেখি, টেরিথ্যালিক অ্যাসিড দেখি, মানে এটা এক প্রকার প্যারা আইসোমার। হ্যাঁ, উত্তর তো তুমি পেয়ে গেছো, বুঝতে পারতো যদি প্যারা আইসোমার বলি। কিন্তু সেক্ষেত্রে তাও যদি আরো আলোচনা করা হয়, যেহেতু তোমার এখানে ওয়াই মানে একটা বলছে ওয়াই একটি প্যারা আইসোমার, কি বলেছে, একটা প্যারা আইসোমার, ওয়াই একটা কি প্যারা আইসোমার, বুঝতে পারলাম। তাই মূল যৌগ এক্স কেও কি হতে হবে, যে মূল যৌগ যেখান থেকে শুরু হলো এক্স,
সেটাকেও কেমন যৌগ হতে হবে? প্যারা আইসোমারই হতে হবে বেটা। তাহলে অপশনে আমি একটা মাত্রই প্যারা আইসোমার দেখতে পাচ্ছি, সি। তাহলে উত্তর হবে সি, মনোনাইট্রেশন। নেক্সট। আরে বেটা এটা খুব একদম ঘ্যামা টাইপের প্রশ্ন। হ্যাঁ, এটাকে আরো সহজ ভাবে তোমাদেরকে যদি সামনে নিয়ে আসি তাহলে জিনিসটা দেখতে কেমন হবে বলো তো? দেখতে কেমন হবে? এটা এক প্রকার কি বলবো, আইসোবিউটাইল ক্লোরাইড। দেখি একটা আইসোবিউটাইল ক্লোরাইড। এটা মনে কিভাবে রাখবে, বা অনেকজনের সমস্যা হয় আইসো এই জিনিসগুলো কিভাবে আসে। দেখো, একটা কার্বনকে যদি দুটো সিএসসি দ্বারা ঘিরে রেখে দাও না, তাহলে ওটা গেলো আইসো। এবার তোমাকে বলেছে বিউটাইল বানাতে বলেছে, এবার অলরেডি তুমি তিনটা কার্বন খরচা করে নিয়েছো। দেখো, মিথ ইথ প্রো, তো বিউটাইলের জন্য তোমাকে আর নিতে হবে আরেকটা CH2 এবং তার সাথে সাথে যুক্ত হবে Cl। এবার ঠিক আছে, বুঝতে পারলা? এবার অনাদ্র AlCl3 দেওয়া আছে, তাই না? তো AlCl3 কি করবে? হ্যাঁ, তাহলে এই Cl3 কি করে, এই ক্লোরিনকে নিজের দিকে টেনে নিবে। তো সেক্ষেত্রে পরবর্তী স্ট্রাকচারটা কেমন দাঁড়াচ্ছে আমাদের? CH3, সি, CH3, এই হয়ে গেল CH2 প্লাস, আর আমাদের পড়ে থাকতো AlCl3, সরি AlCl4 মাইনাস। ঠিক আছে, এবার কথাটা হলো এটা এক প্রকার কত ডিগ্রি দেখতে পাচ্ছ, এটা কত ডিগ্রি? আমি তো আমার চোখে দেখতে পাচ্ছি এটা এক প্রকার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন না খুবই আনস্টেবল টাইপের হয়। তো ওরা রিঅ্যারেঞ্জমেন্ট করে, শিফট করে, 1 2 শিফট করে, 1 3 শিফট করে। তো কি হতে পারে দেখো, এটা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 1 2 শিফট হচ্ছে। আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। 1 2 শিফট মানে দেখো, এই যে এই কার্বনের এই কার্বনের যে তিনটা হাইড্রোজেন রয়েছে, বা এই কার্বনের যে হাইড্রোজেন রয়েছে, সেটা কি করব, শিফট করাবো। কোথায়? পরবর্তীতে, তাই কি না? ও আচ্ছা, এখানে হাত মিলে নি, ওটাই তো বলতেছিলাম এতক্ষণ ধরে, যে আমি শিফট করাবো হাইড্রোজেন কোথায়। ইয়েস ইয়েস। তো 1 2 শিফট হবে। তাহলে এই 1 2 মানে এই 1 2, এই কার্বনের যে হাইড্রোজেনটা শিফট করবে এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে CH3, সি, উপরে CH3, আর এদিকে রয়েছে CH3। তো সেক্ষেত্রে এই কার্বনটা হয়ে যাচ্ছে পজিটিভ প্লাস। হয়ে গেল না, এটা 1 2 শিফট হয়ে গেল। এবার এই কার্বোক্যাটায়নটা যখন আমাদের বেনজিন বলের সাথে যুক্ত হবে, জিনিসটা কেমন দেখতে হবে? এদিকে CH3, এদিকে CH3, এদিকে CH3, তাই না? প্রোডাক্টটা আমাদের দাঁড়াচ্ছে হলো ডি নাম্বার অপশন, তাই না? হ্যাঁ, চলো নেক্সট 7 নম্বর পেজের দিকে যাওয়া যাক। বলছে ডিডিটি সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক নয়? এটা অ্যানোফিলিস মশাকে ধ্বংস করে, হ্যাঁ করে। বিষক্রিয়ায় লিভার ক্ষতি হয়, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, একটু চার্জ নেই, তাহলে চার্জে বসাই। এবার চলো, এটা পরিবেশ দ্বারা বিয়োজিত হয় না, একদম সঠিক কথা। এটা চর্বিতে দ্রবীভূত হয় না। হ্যাঁ ভাই, এটা চর্বিতে দ্রবীভূত হয়, সঠিক নয় বলেছে না, এটা চর্বিতে দ্রবীভূত হয়। কি হচ্ছে, কোনো সমস্যা? নেক্সট, কোন যৌগটির সঙ্গে অতিরিক্ত CH3 MgBr বিক্রিয়ায় টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হয়? কার চাষে টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন করতে হয়েছে, তাই না? এবার আমরা এটা ইস্টারের সাথে রিয়াকশন, ইপক্সাইডে তোমার অ্যালকোহল উৎপন্ন হবে, ঠিক আছে? অ্যালডিহাইডেও তোমাদের অ্যালকোহলই উৎপন্ন হবে। আমাদের এস্টারের সাথেই, কার সাথে? এস্টারের সাথে রিয়াকশন করে তোমার টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হতে পারে। ওটা প্রাইমারি সেকেন্ডারি হতো ইপক্সাইড বা মানে বেনজালডিহাইডে। কিন্তু এই ক্ষেত্রে যেটা আমি বললাম মানে এস্টারের সাথে CH3 MgBr রিয়াকশন করে তোমার মেনলি যেটা আর কি উৎপন্ন করে, সেটা 3 ডিগ্রি অ্যালকোহলই উৎপন্ন করে। জানো তো কিভাবে উৎপন্ন করে? দেখো, কোনো সমস্যা নেই, আমরা করছি। দেখো, ডবল বন্ড অক্সিজেন, তাহলে এদিকে রয়েছে হলো তোমার OCH3, আর এদিকে রয়েছে তোমার C2H5। কোনো সমস্যা? এবার আমাদের হাতে রয়েছে CH3 MgBr। এই CH3 MgBr এর এমজিটা হয় পজিটিভ এবং সিএসটি হয় নেগেটিভ। এই কার্বনটা অ্যাটাক করে এখানে, তো এটা উঠে যায় এই হাতে। তাহলে পরবর্তীতে আমাদের স্ট্রাকচার দাঁড়ায় কি দাঁড়াচ্ছে?
C2H5 কার্বন, এখানে চলে আসলো ও মাই গড MgBr, আর নিচে চলে আসতেছে CH3, আর এটা চলে আসতেছে OCH3। ঠিক আছে, এর নেগেটিভ চার্জটা নিচের দিকে নেমে এ OCH3 কে বের করে দেয়। তাহলে পরবর্তীতে আমাদের দাঁড়ালো হলো C2H5 সি ডবল বন্ড ও CH3, একটা কিটোন উৎপন্ন হচ্ছে। এরপর এর সাথে আবার অতিরিক্ত বলেছে না, এরপর আবার যদি CH3 MgBr রিয়াকশন করানো হয়, দেখো সেক্ষেত্রে কি হবে, আবার এই ডেল্টা পজিটিভ, এর ডেল্টা নেগেটিভ, এর নেগেটিভ অ্যাটাক করবে কার্বনকে, ডবল বন্ড উঠে যাবে কার্বনের অক্সিজেনের উপর, তাহলে অক্সিজেন একটা হাত পেয়ে যাচ্ছে। তাহলে কার্বন এদিকে আছে C2H5, এইদিকে রয়েছে CH3, নিচে হলো কার্বন CH3 সাথে যুক্ত হয়ে গেল, আর ওখানে থাকতেছে OMgBr। তারপর এর যদি এর উপর যদি আমরা H3O প্লাস দিই, কি H3O প্লাস দিই, তাহলে কি হবে, বন্ড ভাঙবে, এদিকে একটা H এদিকে একটা OH, তো সেক্ষেত্রে আমাদের যাবে C2H5 সি CH3, নিচে CH3, আর উপরে চলে গেল আমাদের OH, আর পরে থাকতেছে হলো MgOH বিআর, এই যে তোমাদের 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল, তার মানে এস্টারের সাথেই হয়, এস্টারের সাথেই জিনিসটা হয়। আর বাদ বাকিটা তোমরা করতে পারবো, করিয়েছি না, সমস্যা হলে বলবে। নেক্সট 8 নম্বর পেজ, দেখো কি বলেছে। হ্যাঁ, এই জিনিসটা না তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, হ্যাঁ, এই বিষয়টা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে এই যে স্যালিসাইলিক অ্যাসিড, মিথানল, অ্যাসিটিক অ্যাসিড, অয়েল অফ এগুলা থেকে কোশ্চেন ভাই আসবে, এটা এই বিষয়টা একটু না তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। দেখো আমাদের হাতে থাকে হলো স্যালিসাইলিক অ্যাসিডের যদি কথা বলি, এই যে স্যালিসাইলিক অ্যাসিড OH, আর এই পজিশনে আমি দিয়ে দিলাম COH, এটা হলো স্যালিসাইলিক অ্যাসিড। এর মধ্যে যদি আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিই, মানে CH3CO2O, এবং কয়েক ফোঁটা H2SO4 এর যদি দিয়ে দিই, মানে কয়েক ফোঁটা গাঢ় H2SO4 দিই, তো সেক্ষেত্রে আমাদের উৎপন্ন অ্যাসপিরিন, কি উৎপন্ন হয়, অ্যাসপিরিন। আমাদের অ্যাসপিরিনে কি হয়, অ্যাসিডের যে পার্টটা যেমন ছিল তেমনই রাখবা, এই CH3 এটাকে যদি আমরা খুলে লিখি, জিনিসটা দেখতে এমন হয়, CH3 সি ডবল বন্ড ও, আর এদিকে আরেকটা CH3 সি ডবল বন্ড ও, এটা এদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন, তাই না, এভাবে থাকে। তো এখানে যদি এটাকে খুলে লিখি, তাহলে জিনিসটা কেমন দেখতে, OCO CH3টা যুক্ত হয়ে যাচ্ছে, তাই না। ও ভিডিও তো কন্টিনিউ করছে। আচ্ছা ভাই, আমি ওই যে কি বলে, ল্যাপটপটা আর কি ডেড হয়ে গেছিল, সুইচ অফ হয়ে গেছিল। আচ্ছা, প্রথম থেকে একটু শুরু করি, হ্যাঁ, কি হয়েছিল। দেখো অ্যাসিডিক অ্যানহাইড্রেটের সাথে যদি আমি দিয়ে দিই, তাহলে অ্যাসিডিক অ্যানহাইড্রেট কেমন ছিল, ও সিও CH3, আর একটা দিকে ছিল CO CH3, একই না।
তো শুধুমাত্র এই অ্যাসিডিক অ্যানাহাইডের একটা পার্টের সাথে রিয়াকশন করবে আর উৎপন্ন করবে আমাদের ও সি ও সি এইচ থ্রি, অর্থাৎ অ্যাসপিরিন। ঠিক আছে, বুঝতে পারলাম। এরপর এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি এগুলো আসবে, আসার সম্ভাবনা অনেক রয়েছে, খুব রয়েছে। তারপর নেক্সট এই তোমার এই স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে যদি আমি এখন দিয়ে দিই ফেনল, কি দিয়ে দিই ফেনল, তাহলে উৎপন্ন হবে ফেনলের জন্য কি হবে, এই ওইচ গ্রুপটা তো থাকবেই, তাহলে আমাদের উৎপন্ন হবে COO C6H5, উৎপন্ন হবে স্যালল। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, দেখে নিব। চলো নেক্সট প্রথমের দিকে যাবে। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যানহাইড্রাইড কি উৎপন্ন করে, অ্যাসপিরিন উৎপন্ন করে। স্যালিসাইলিক অ্যাসিড আর মিথানল উৎপন্ন করে অয়েল অফ উইন্টার গ্রিন। ফেনল আর জিঙ্ক চূর্ণ উৎপন্ন করে আমাদের বেনজিন। আর প্রসম এতে বেগুনি বর্ণ হয়, আমরা ফেনলকে শনাক্তকরণ করতে পারি এটার মাধ্যমে। ঠিক আছে, বুঝতে পারলা? নেক্সট পরের কোশ্চেনে যাওয়া যাক। বলছে C4H10 ও আণবিক সংকেত বিশিষ্ট এ সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না, অতিরিক্ত এইচ এর সাথে বিক্রিয়া করে অ্যালকিল আয়োডাইড তৈরি করে। দেখো সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না আবার আয়োডাইড তৈরি করে, এটা তো অ্যালকোহল কোনোদিন হবে না, তাই না? এই বিষয়টা তো তোমাদের জানা কথা, যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না তাহলে এটা তো অ্যালকোহল নয়, বরং এটা ইথার। তো ইথার এমন একটা ইথার, কিন্তু প্রতিসম হতে হবে ইথারকে, এরকম না যে অপ্রতিসম, প্রতিসম ইথার, তাই না? প্রতিসম হতে হবে। এবার যদি এখানে ইথক্সি ইথেন দেখি আর ইথক্সি মিথেন দেখি, ইথক্সি ইথেন আর মিথেনের মধ্যে সম্পর্ক এটাই যে এটা হলো অপ্রতিসম কিন্তু এটা হলো প্রতিসম টাইপের, তাহলে অ্যান্সারটা হবে ইথক্সি ইথেন টাইপের। এবার নেক্সট বেনজাইল ফিনাইল ইথারের সঙ্গে যদি HI এর বিক্রিয়া করানো হয়, এটা এক প্রকার রেসেন ওয়ান মেকানিজমে চলে, বুঝতে পারলে, কারণ এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার কথাটা হচ্ছে বেনজাইল ইথারের সাথে যদি আমরা রিয়াকশনটা করি তো সেই ক্ষেত্রে প্রোডাক্টটা কি হবে, আমাদের ফেনল তো উৎপন্ন হচ্ছে, আর বাদ বাকি যে পড়ে থাকতেছে আয়োডাইড উৎপন্ন হবে, সেটা কি বেনজাইল আয়োডাইড, আর আমাদের পড়ে থাকতেছে হলো ফেনল, অর্থাৎ ফেনল আর বেনজাইল আয়োডাইড। চলো নেক্সট পরের পেজে যাওয়া যাক। পরের পেজে দেখো কি বলেছে, 9 নম্বর পেজ। বলছে গ্লুকোজের সঙ্গে ব্রোমিন ওয়াটার দিলে কি হয়। দেখো গ্লুকোজ যদি দিই আমরা, গ্লুকোজ হলো CHO HOH OH HOH and then আবার HOH, আর আছে CH2OH, হ্যাঁ কি না? তো 6 কার্বন বিশিষ্ট 1 2 3 4 5 6 6 নম্বর কার্বন বিশিষ্ট, হ্যাঁ কি না? তো এর উপর যদি ব্রোমিন ওয়াটার দেওয়া হয়, এটা হলো মৃদু জারক, এটা একবার মৃদু জারক অ্যাসিড, বুঝতে পারলা, মৃদু জারক। এটা শুধুমাত্র অ্যালডিহাইডকে অ্যাসিডটাতে কনভার্ট করে দেবে, আর যেমন ছিল তেমন। এটা এক প্রকার গ্লুকোনিক অ্যাসিড। কি অ্যাসিড? গ্লুকোনিক অ্যাসিড, মৃদু জারক না। আর যদি এর উপর যদি আমি গাঢ় HNO3 দিতাম তাহলে ব্যাপারটা আলাদা হয়ে যেত, এটা তাহলে দুটাকে চেঞ্জ করতে হতো, তাহলে গ্লুকোনিক না হতো না, তাহলে গ্লুকারিক হয়ে যেত তখন। আচ্ছা, কোন হাইড্রোকার্বনটি প্রথম সদস্যযুক্ত? দেখো প্রথম সদস্যযুক্ত হলো তোমার গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইডের সংকেত কি? কার্বন, একদিকে CHO থাকবে আর একদিকে CH2OH, আর এটাতে হাইড্রোজেন আর এটাতে OH। ঠিক আছে, তুমি দেখে নিতে পারো যে অপশন বি আসতেছে এটা। নেক্সট আলোক সংক্রিয় কিন্তু আলফা অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন। দেখো গ্লাইসিন এমন একটা অ্যামাইনো অ্যাসিড যার যার কি যে অ্যামাইনো অ্যাসিড এর কাইরাল কার্বন নেই, দুটো হাইড্রোজেন থাকার কারণে এটা কাইরাল কার্বন উপস্থিত থাকে না, আর এটা আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে, সক্রিয় নয়। RNA হলো দ্বিতন্ত্রী গঠন করে, হাট, দ্বিতন্ত্রী গঠন করে না, রেপ্লিকেট করে না, কিন্তু প্রোটিন সংশ্লেষ করে, একদম সঠিক। বিবৃতি 2 সঠিক, বিবৃতি 1 সঠিক নয়। নেক্সট ডিএনএ তে উপস্থিত কিন্তু আরএনএ তে থাকে না, কোনটা? ডিএনএ থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, আরএনএ তে থাকে না থাইমিন। উদ্দীপক প্রদত্ত বলয় মনোডটি মানে ক্যাপ্রোল্যাক্টাম, যে ছবিটা তোমাদের বই দেওয়া আছে ওটা ক্যাপ্রোল্যাক্টাম। ক্যাপ্রোল্যাক্টাম হলো নাইলন 66 এর মনোমার, আর বাদ বাকি যেটা এটা হলো অ্যাডিপিক অ্যাসিড, হেক্সামেথিলিন ডায়ামিন, এটা হলো নাইলন 66 এর মনোমার। কোন মনোমারটি পলিমেশনের ফলে নিওপ্রিন তৈরি করে? ক্লোরোপিন, ক্লোরোপিন, ক্লোরোপ্রিন, ক্লোরোপ্রিন। নেক্সট নিচের কোনটি পলিমার নয়? আরে ভাই আমাদের সুক্রোজ, এটা পলিমার না, হয়ে গেল। আরেকটা কোশ্চেন আছে 35। বলছে প্রাকৃতিক রবার হলো আইসোপ্রিনের সরল রৈখিক সিস পলিআইসোপ্রিন, একদম সঠিক কথা।
আর হলো ট্রান্সটা হলো গাটা পারচা, গল্ফ বল বানানো হয়। সিস পলি আইসোপ্রিনের অণুগুলি কুণ্ডলিখিত আকারে বিভিন্ন ধরনের শৃঙ্খল গঠিত করে, আর সেটি দুর্বল ভ্যান্ডালস আকর্ষণ বল দ্বারা আবদ্ধ। একদম সঠিক কথা, কারণ এর ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে টান দিয়ে প্রসারিত করার পর। স্থিতিস্থাপক, এটাই এই কারণ, বুঝতে পারলা? তাহলে প্রথম আর দুটা সঠিক এবং সঠিক ব্যাখ্যাও। এই দেখো এখানে না স্ট্রাকচারটা আমি অ্যাড করতে পারিনি, তোমরা করে নিও, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, ভুল ত্রুটি হলে বলে দিও, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, পড়তে থাকো ভাই। বাই।